শুভম দ্বিবেদী ছিল জঙ্গিদের প্রথম টার্গেট। हिंदू है मुसलमान मैंने कहा हिंदू मार दिया তার মানে তারা খুব প্রাউডলি বলেছিল যে আমরা হিন্দু। पहली गन उसी पे चलाई, उसके बाद 70 लोगों को मार दिया। क्यों मार दिया? এবং সেখানেই তাদেরকে কথাটা শেষ করতে দেয়নি, তার মধ্যেই দেখা যায় যে একদম গান পয়েন্টে রেখে শুভম দ্বিবেদীর মাথায় তাকে খুন করা হয়। मुसलमान बने हुए बंदी को मार। 22শে এপ্রিল পেহেলগাঁওয়ের বৈশারণ উপত্যকা, আর সেই বৈশারণ উপত্যকা পর্যটকদের আনন্দ উচ্ছ্বাস বর্ণময় একটা জায়গা তৈরি করেছিল, মিনি সুইজারল্যান্ড। সকলেরই জানা যে সেই জায়গায় দুপুর 1:30টা নাগাদ কি ঘটনা ঘটতে চলেছিল, এবং সেই সময় পর্যটকরা যথেষ্ট পরিমাণে আনন্দ উচ্ছ্বাস করছিল। কিন্তু হঠাৎই দেখা যায় যে ওই এলাকার যে কয়েকজন পর্যটক ছিল তার মধ্যে অন্যতম প্রধান পর্যটক শুভম দ্বিবেদী, যে শুভম দ্বিবেদীর বিবাহের ছবি আমরা দেখতে পাচ্ছি, যে শুভম দ্বিবেদীর অন্তিম যাত্রার ছবি সেটাও আমরা দেখতে পাচ্ছি। সেই শুভম দ্বিবেদী ছিল জঙ্গিদের প্রথম টার্গেট। যেটা দেখা যায় যে 2:10 নাগাদ উপরে পৌঁছয় শুভম, এবং তার নতুন বিয়ে হয়েছে নববিবাহিত স্ত্রী আশিয়ানাকে সঙ্গে নিয়ে এবং তার পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে নিয়ে সেখানে সে তখন কফি আর ম্যাগি অর্ডার দিতে যায়, এবং কফি আর ম্যাগির জন্য তারা অপেক্ষা করছিল। এরই মাঝে তারা স্বামী স্ত্রী বার্তালাপ করে যে 2:50 নাগাদ তারা নিচে নামবে এবং তারপরে তারা লাঞ্চ করবে, এবং সেই মতোই তাদের প্রস্তুতি ছিল। এরই মধ্যে পেছন থেকে কেউ এসে শুভমকে ডাকে এবং শুভমকে ডেকে জিজ্ঞেস করে যে হিন্দু না মুসলমান, এবং তার পোশাক ছিল একদম সাধারণ মানুষের মতো, টি শার্ট জিন্স, এবং তার হাতে AK-47 ছিল। এবং ওই এলাকায় যেহেতু একাধিক গেমস হচ্ছিল, বিভিন্ন রকমের গেমস, যেখানে প্যারাগ্লাইডিং রয়েছে, জিপ লাইন রয়েছে, তো সেই রকমই কোনো গেমসের একটা পার্ট বা সেই গেমসের জন্য অ্যাপ্রোচ করা হচ্ছে তাদেরকে, সেই জন্যই কিন্তু তারা তেমনটাই ভেবেছিল প্রাথমিকভাবে। এবং তাদেরকে যখন আবারও জিজ্ঞেস করা হয় হিন্দু না মুসলমান, এবং যদি মুসলমান হও তাহলে কালমা পড়ো, এমনটাই তাদেরকে বলা হয়েছিল। এবং তারা বিষয়টা নিয়ে খানিকটা হলেও খুব সাধারণভাবে নেয়, এবং তারা বলে যে হিন্দু হ্যাঁ ভাই হিন্দু। তার মানে তারা খুব প্রাউডলি বলেছিল যে আমরা হিন্দু, এবং সেখানেই তাদেরকে কথাটা শেষ করতে দেয়নি, তার মধ্যেই দেখা যায় যে একদম গান পয়েন্টে রেখে শুভম দ্বিবেদীর মাথায় তাকে খুন করা হয়। এবং পুরো বিষয়টাই হয় তার পরিবারের সামনে, তার পরিবারের অন্যান্য সদস্যরা ছিল, এবং তার স্ত্রী আশিয়ানা তার পাশেই ছিল, এবং তার স্ত্রীর কোলেই সে লুটিয়ে পড়ে। তার মাথা থেকে তার ঘিলু, তার ব্রেন বেরিয়ে যায়, একদম মর্মান্তিক দৃশ্য। তার স্ত্রীও হতবাক, এবং সেখানে দেখতে পাওয়া যায় যে তার স্ত্রীর বোন অর্থাৎ শুভমের শালিকা, তিনিও সেখানে উপস্থিত ছিলেন। শুভমের শ্বশুর শাশুড়ি অর্থাৎ আশিয়ানার মা বাবা সেখানে উপস্থিত ছিল। তার পরিবারের মোট 11 জন সদস্য গিয়েছিল কাশ্মীর বেড়াতে। 12ই ফেব্রুয়ারি বিয়ে হয় শুভম আর আশিয়ানার, এবং 2 মাসের মধ্যেই তারা গিয়েছিল, এবং তাদের একটা প্ল্যানিং ছিল বিয়ের পর তারা বছরে 2টো করে ট্যুর করবে পরিবারের সঙ্গে, এবং বাকি ট্রিপগুলো তারা নিজেরাই করবে। এবং যেহেতু নববিবাহিত, তাদের মধ্যে একান্ত সময় কাটানোর জন্য তাদের পরিবার খানিকটা তাদেরকে স্পেস দিয়েছিল। এবং মিনি সুইজারল্যান্ড বা পেহেলগাঁওয়ের বৈশারণ উপত্যকা যেতে গেলে বেশ কয়েকটা ধাপ পেরিয়ে যেতে হয়। যখন তারা উঠছিল তাদের ঘোড়সওয়ারি তাদেরকে বলে যে উপরে যাওয়ার জন্য, কারণ সেখানেই দেখা যায় যে আশিয়ানা তার ননদের শরীর খারাপ লাগছিল, সে খানিকটা ঘোড়ায় ভয় পাচ্ছিল এবং সে যেতে চায়নি, তার পরিবারের বেশ কয়েকজন সদস্য যায়নি,
এবং ফাইনালি দেখা যায় যে ঘোড়সওয়ারদের সঙ্গে তাদের পরিবারের প্রায় 10-15 মিনিট বাকবিতণ্ডা চলে এবং ঘোড়সওয়ারিরা তাদেরকে কার্যত ফোর্স করে উপরে যাওয়ার জন্য। কিন্তু কেন, সেটাই হচ্ছে প্রশ্ন, যে কেন সেই দিন বৈশারণ উপত্যকায় হাজার হাজার মানুষের ভিড় ছিল, বহু মানুষ উপরে উঠছিল, নিচে নামছিল। এমনকি আশিয়ানা এক যুবতীকে জিজ্ঞেসও করেছিল যে উপরের দৃশ্য কেমন, উপরের পরিস্থিতি কেমন, এবং সেই যুবতী তাকে বলেছিল যে উপরে খুব সমস্যা নেই, খুব ভালো, একদম সুইজারল্যান্ডের মতো, কিন্তু ওঠানামার রাস্তা বড্ড দুর্গম, এটাই সে জানিয়েছিল আশিয়ানাকে। পরিবারে 11 জন সদস্যের মধ্যে বেশ কয়েকজন সেই ধাপে তারা থাকেন এবং বাকি সদস্যরা উপরে যান এবং তারপরেই মর্মান্তিক ঘটনা। শুধুমাত্র তাই নয়, যেটা উল্লেখযোগ্য বিষয়, আশিয়ানা বারবার দাবি করেছে যে এই ঘটনা যখন ঘটছে তখন কোনো নিরাপত্তা রক্ষীকে সেখানে পাওয়া যায়নি, না ছিল কোনো জেএনকে পুলিশ, না ছিল কোনো সেনাবাহিনী। এমনকি ঘটনা যখন ঘটে গেছে, অর্থাৎ তার স্বামী যখন লুটিয়ে পড়েছে তার কোলে এবং সেই মর্মান্তিক পরিস্থিতি, সে যখন দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে পড়েছে, সে ওই এলাকা থেকে যেতে চাইছে না। তার বোন, অর্থাৎ আশিয়ানার বোন, তাকে জোর জবরদস্তি নিচে নামায়, সে নিচে নামতে চায়নি। এই রকম পরিস্থিতিতে সে যখন বারংবার সেখানে থাকতে চাইছে এবং আর্ত চিৎকার, সে চিৎকারও কিন্তু শোনার মতো কেউ ছিল না। আশিয়ানার স্বামী অর্থাৎ শুভমকে খুন করার পর তাকে চেক করা হয় যে সে বেঁচে রয়েছে কিনা, এবং সেখানেই আশিয়ানা বলে যে মানুষটার মাথা থেকে খিলু বেরিয়ে গিয়েছে, ব্রেন বেরিয়ে গিয়েছে, তারপরে তার বেঁচে থাকার কি থাকে, কিন্তু তারপরেও তাকে চেক করা হয়েছিল সে বেঁচে রয়েছে কিনা। এমনকি তারপরে একে একে গুলি করতে করতে তারা এগিয়ে যায়। চোখের সামনে আশিয়ানা দেখতে পায় প্রচুর মানুষ একের পর এক লুটিয়ে পড়ছে, জঙ্গিদের গুলিতে নিহত হচ্ছে, এবং এই ঘটনা, এই হত্যালীলা প্রায় 45 থেকে 50 মিনিট পর্যন্ত চলতে থাকে, যেমনটা পর্যটকরা দাবি করেছে। এমনকি আশিয়ানা সেও দাবি করছে যে পুরো ঘটনাটা যতক্ষণ ঘটছিল কেউ ছিল না ওই এলাকাতে, অর্থাৎ জঙ্গিরা ভীষণ রকমভাবে কনফার্ম ছিল যে ওই এলাকায় তাণ্ডব লীলা চালালে কেউ বাঁচানোর থাকবে না, এবং সেই জন্যই প্রত্যেককে জিজ্ঞেস করা হয়েছে সে হিন্দু নাকি মুসলমান, এবং জিজ্ঞেস করেই এই হত্যালীলা চালানো হয়েছে, যেটা দাবি করছেন পর্যটকরা। এমনকি উল্লেখযোগ্য বিষয় যে হিন্দুদেরকে আলাদা করা হয়েছে, মুসলমানদেরকে আলাদা করা হয়েছে, তাদেরকে বলা হয়েছে যে কালমা পড়তে, যারা পেরেছে তারা বেঁচে গিয়েছে এবং যারা পারেনি তারাই জঙ্গিদের গুলির শিকার হয়েছে। এবং আশিয়ানা সেও বলেছে আজ যদি আমরা মুসলমান হতাম আমরাও বেঁচে যেতাম, আমরাও পরিবারের সঙ্গে থাকতে পারতাম। ধর্ম, সেই ধর্মই কিন্তু বারবার উঠে এসেছে, ধর্ম নিয়ে রাজনীতি, ধর্ম নিয়েই এই হত্যালীলা চালানো। এবং যেটা আশিয়ানা দাবি করছে, পুরো ঘটনা যখন ঘটছে কেউ তো ছিলই না চোখের সামনে এই তাণ্ডবলীলা। এমনকি বেশ কয়েকজন মহিলা যাদের পরিবারের পুরুষকে খুন করা হয়েছে গুলিতে, তারাও বলেছিল যে আমাদেরকেও খুন করুন, আমাদেরকেও মেরে ফেলুন, কিন্তু জঙ্গিরা বলেছে যে যাও তোমাদের সরকারকে গিয়ে বলো। অর্থাৎ সরকারকে বুড়ো আঙুল দেখানো জঙ্গিদের তরফ থেকে যে আপনারা কিচ্ছু করতে পারেননি, আমরা দীর্ঘক্ষণ এই এলাকায় থেকে প্রত্যেককে খুন করেছি, হত্যালীলা চালিয়েছি, কিন্তু আপনারা কিচ্ছু করতে পারেননি। এই ঘটনায় এই সরকারের ভূমিকা নিয়ে যারা পর্যটক ছিল সেখানে, চোখের সামনে যারা দেখেছে, তাদের পরিবারের কারুর স্বামী, কারুর প্রিয়জন, কারুর ছেলে, কারুর বাবা খুন হয়েছে, তারা প্রত্যেকে চাইছে যে যাতে প্রত্যেকটা জঙ্গিকে খুঁজে খুঁজে বের করে তাদেরকে নিকেশ করা হোক, তাদের খতম করা হোক। যে কূটনৈতিক এখনো পর্যন্ত সম্পর্ক ছেদ হয়েছে, যেভাবে কূটনৈতিকভাবে সার্জিক্যাল স্ট্রাইক হয়েছে, যেখানে সিন্ধুর জল বন্ধ করা হয়েছে, আকাশসীমা বন্ধ করা হয়েছে, সার্কের ভিসা বাতিল করা হয়েছে, এটাই কিন্তু যথেষ্ট নয়, এমনটাই কিন্তু দাবি করছেন সেই সব পর্যটকেরা যারা তাদের পরিবারের সদস্যদেরকে হারিয়েছেন। তারা চাইছেন যে সরকারের এই পদক্ষেপ যথেষ্ট নয়, সরকারকে আরও অনেক বেশি সচেতনতার সঙ্গে, পদক্ষেপের সঙ্গে এই জঙ্গিদেরকে খতম করা দরকার। এমনকি তারা যেটা বলছে, আশিয়ানাও দাবি করছে যে এরপরে যে সমস্ত স্ত্রীরা বেঁচে রয়েছেন তাদের স্বামীহারা হয়ে তারা শুধু বেঁচেই রয়েছেন, তাদের জীবনে আর কিছু নেই।
তো সুতরাং এমনটাই কিন্তু দাবি থাকছে যে এই যে ঘটনা ঘটেছে সেখানে কোনো নিরাপত্তারক্ষী, কোনো আর্মি, কোনো সেনা কাউকে দেখতে পাওয়া যায়নি, এমনকি স্থানীয় জেএনকে পুলিশকেও দেখতে পাওয়া যায়নি। আশিয়ানার কথায় সে যখন নিচে নেমে এসছে এবড়ো খেবড়ো দুর্গম পাহাড়ি রাস্তা পেরিয়ে তার পরিবারের সদস্যদের সঙ্গে যখন নিচে ফিরে এসছে 2:50 নাগাদ, যেই সময় তাদের লাঞ্চ করার কথা ছিল সপরিবারে, সেই সময় আশিয়ানা তার শ্বশুরকে ফোন করে বলেছে পুরো ঘটনা। অথচ দেখা যাচ্ছে যে তার আগেই, তার 15-20 মিনিট আগেই শুভম তার বাবাকে অর্থাৎ আশিয়ানার শ্বশুরকে ফোন করে বলেছিল যে তারা সেফ রয়েছে, তারা ভালো রয়েছে। কিন্তু তারপরে 15 মিনিটের মধ্যেই সব শেষ। 15 মিনিটের মধ্যেই সেই পরিবারের সেই সদস্য শেষ হয়ে গেল। যেটা আশিয়ানা বলছে, নিচে নেমে আসার পরেও তারা দেখেছে যে কোনো পুলিশ কিন্তু তাদেরকে সাহায্য করছে না। দেখা গিয়েছে 3 জন জম্মু কাশ্মীর পুলিশের আধিকারিক বা কর্মী তারা নিচে দাঁড়িয়েছিলেন তাদের থানা থেকে বেরিয়ে, এবং তারা শুনতে পাচ্ছিলেন সেই গুলির শব্দ। নিচে নেমে আসার পরেও প্রত্যেকটা পর্যটক সেই গুলির শব্দ শুনতে পেয়েছে, সেই 3 জন পুলিশও কিন্তু গুলির শব্দ শুনতে পেয়েছে। আশিয়ানা তার পরিবার যখন হাত জোড় করে তাদের কাছে সাহায্য চায়, তারা বলে যে আমাদের কিছু করার নেই, যা করার সেনাবাহিনী করবে, এমনটাই কিন্তু দাবি করছে। সুতরাং যে মানুষদের কাছে, যাদের কাছে, যে সিভিলিয়ানরা, যে ইউনিফর্মড পার্সনদের কাছে সাহায্য চাইবে, তারাই বলে দিয়েছে যে আমাদের কিছু করার নেই। অথচ সাধারণ মানুষ তো জানে যে ইউনিফর্ম পার্সনরাই তো তাদেরকে সাহায্য করবে, কিন্তু সেখান থেকে কোনো সাহায্য তারা পায়নি। এমনকি দেখা যাচ্ছে তারা যখন ফেরার রাস্তা দেখতে পাওয়া যাচ্ছে, তখন আর্মির ট্রাক যাচ্ছে, আর্মির ট্রাক তখন রওনা দিচ্ছে। কিন্তু সেই সময় যখন হত্যালীলা চলছিল তখন কিন্তু কোনো আর্মির ট্রাক ছিল না। এবং উল্লেখযোগ্যভাবে তাদের যেটা দাবি, অর্থাৎ আশিয়ানার যেটা দাবি, তার পরিবারের যেটা দাবি, যে যখন তারা পেহেলগাঁও গিয়েছিল সেই দিন, অর্থাৎ 22 তারিখ ছিল পেহেলগাঁওয়ে তাদের থাকার শেষ দিন। তাদের 8 দিনের একটা সফর ছিল, 6-7 দিনের একটা সফর ছিল, এবং 23 তারিখে তাদের ফেরার কথা ছিল। কিন্তু তার আগেই সবটা শেষ। মাত্র 2 মাস বিয়ে হয়েছিল তাদের, এবং এক প্রকার হানিমুন করতে গিয়েছিল তাদের পরিবারকে সঙ্গে নিয়ে ওই এলাকায়। এবং যেটা বারবার আশিয়ানা উল্লেখ করেছে যে শুভম যেহেতু একজন বিজনেস পার্সন, তার ব্যবসার খাতিরে তাকে অনেক দেশে ঘুরতে হয়েছে, 18টা দেশে সে 28 বার গিয়েছে, এবং সে একা গিয়েছে। কিন্তু অবশেষে নিজের দেশের মাটিতে তাকে এই রকম হত্যার শিকার হতে হলো নিজের পরিবারের সঙ্গে থেকেই, যা কিন্তু কার্যত একটা নারকীয় ঘটনা। এমনকি শুভম যেখানে মোবাইলের নেটওয়ার্ক থাকতো না সেখানে যেতে চাইতো না, কিন্তু দেখা গিয়েছে যারা ঘোড়সওয়ার ছিল, যারা সেখানকার স্থানীয় ছিল, তারা কিন্তু বারবার কনভিন্স করেছে উপরে যাওয়ার জন্য। তারা বলেছে উপরে নেটওয়ার্ক পাওয়া যাবে, কিন্তু উপরে গিয়ে নেটওয়ার্ক পাওয়া যায়নি। এখানেই প্রশ্ন যে তাহলে কি ওখানকার স্থানীয়রাই জড়িত এই ঘটনার সঙ্গে? যারা শাল বিক্রি করছে, যারা ম্যাগি বিক্রি করছে, যারা কফি বিক্রি করছে, যারা ঘোড়সওয়ার, তারাই কি জড়িত? পর্যটকরা কিন্তু এমনটাই মনে করছেন, কারণ প্রত্যেকটা পর্যটককে এই সমস্ত স্থানীয় ব্যবসায়ীরা তারাই কিন্তু ফোর্স করেছিল ওই এলাকায় যাওয়ার জন্য। এমনকি যেটা আশিয়ানার দাবি, যখন তারা কফি এবং ম্যাগি অর্ডার দিয়েছিল তখন দেখা যায় এক সহিস সে একা একা ঘোড়া নিয়ে ঘুরছে কাশ্মীরি পোশাক পরে, এবং কাশ্মীরি পোশাকের ভেতরে যদি কোনো রকম আর্মস লুকানো থাকে তাহলে কোনোভাবেই কিন্তু সেটা বের করা সম্ভব না, এবং সেইটাই কিন্তু ঘটেছে। আর্মস লোকানো ছিল এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। যে সমস্ত দোকানিরা সেখানে ছিল তারাই আর্মস সাপ্লাই করছে। অর্থাৎ পর্যটন ক্ষেত্র বর্তমানে ভয়ঙ্কর, ভূস্বর্গ ভয়ঙ্কর হয়ে উঠেছে, এবং ভূ আর স্বর্গ নেই, নরকে পরিণত হয়েছে পর্যটকদের, এমনটাই যা দাবি, যারা নিজের চোখে নিজের পরিবারকে দেখেছে এই হত্যালীলার শিকার হতে। তারা দেখেছে যে কিভাবে কাশ্মীরিরাই কিন্তু তাদেরকে কনভিন্স করেছিল ওই এলাকায় যেতে, এবং তারা যেটা মনে করছেন যে কাশ্মীর ঘুরতে যাওয়া মানে জঙ্গি কার্যকলাপকে আরও উস্কে দেওয়া, আরও বাড়িয়ে দেওয়া। তারা মনে করছে যে পর্যটকরা গিয়ে যে টাকা পয়সা দিয়ে ঘুরছে, সেখানে পর্যটন ক্ষেত্রকে আরও সমৃদ্ধ করছে, সেই টাকা সেটাই কিন্তু চলে যাচ্ছে জঙ্গি ফান্ডে। অর্থাৎ জঙ্গি ফান্ডিং পর্যটনের
ক্ষেত্রের টাকা থেকে বা পর্যটকদের টাকা থেকে হচ্ছে, এমনটাই কিন্তু দাবি করছে এই সমস্ত পর্যটকেরা। কোথায় নিরাপত্তা? সরকার এখনো হাত গুটিয়ে, এখনো তারা সেরকম কোনো ড্রাস্টিক ডিসিশন নিতে পারেনি, যেখানে দেখতে পাওয়া যাচ্ছে 8 দিন ব্যাপী রাত হলেই সিজ ফায়ার। প্রত্যেকটা সেক্টরে যেখানে বর্ডারগুলো রয়েছে সেখানে পাকিস্তানের দিক থেকে লাগাতার গুলি চলছে রাত হলেই, গভীর রাত হলেই। এমনকি সেখানে যেটা মনে করা হচ্ছে যে জঙ্গিদেরকে পালিয়ে নিয়ে যাওয়ার জন্য ওই এলাকায় এই ধরনের কার্যকলাপ চালাচ্ছে, এমনটাই কিন্তু মনে করছেন গোয়েন্দারা। কিন্তু গোয়েন্দাদের এই দাবি কতটা সাজুর্যপূর্ণ সেটা তো বোঝা যাবে কোনো জঙ্গিকে হাতে নাতে পাকড়াও করার পরেই। কিন্তু আজকে 11 দিন এখনো পর্যন্ত সেই জঙ্গিদের কাউকেই কিন্তু এখনো অবধি পাকড়াও করা সম্ভব হয়নি। বেশ কয়েকজনকে ফিগার আউট করা গেছে তারা কারা, কিন্তু তাদের খোঁজ কোথায়? খোঁজ চালানো হচ্ছে অবশ্যই সরকারের তরফ থেকে। দেখা যাচ্ছে যে নিরাপত্তা বাহিনী, সেনাবাহিনী, জেএনকে পুলিশ যৌথভাবে, এমনকি এনআইএ যৌথভাবে তারা কাজ চালাচ্ছে, তদন্ত করছে। কিন্তু কবে সেই জঙ্গি পর্যন্ত পৌঁছানো যাবে সেটাই কিন্তু এখন দেখার। যদিও পর্যটকদের দাবি, এমনকি আশিয়ানা, শুভমের স্ত্রী আশিয়ানা, তারও কিন্তু সমানভাবে দাবি যে জঙ্গিরা এখনো পর্যন্ত কাশ্মীরেই লুকিয়ে রয়েছে। হয়তো কোনো কাশ্মীরি তাকে শেল্টার দিয়েছে, কিন্তু সেটা এখনো পর্যন্ত কনফার্ম না, সেটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে না। অবশ্যই সরকার চালাচ্ছে এই সমস্ত জঙ্গিদের খোঁজ, তবে দেখার যে কবে এই সমস্ত জঙ্গিকে খতম করা সম্ভব হয়। এবং সেদিকেই কিন্তু তাকিয়ে রয়েছেন এই সমস্ত মানুষেরা যারা নিজের পরিবারকে হারিয়েছেন জঙ্গিদের গুলিতে।